আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান 30 মার্ক। যদি আমি শুরুতেই বলি বাংলা ইংরেজি এরপরে যদি সাধারণ জ্ঞান, সেখানে 30টা মার্ক আছে। এই 30টা মার্কের প্রস্তুতি আজকে আমরা 20টা প্রশ্ন দেখব, এমন 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত বছরগুলোতে এসেছিল, যেগুলো ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে পরীক্ষাতে এসেছিল, এবং এই জায়গা থেকে কিভাবে আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। আসলে একটা প্রশ্ন থেকে আমরা 10টা 12টা প্রশ্ন মেক করব। এই যে 20টা প্রশ্ন না, এই 20টা প্রশ্ন থেকে আমি তোমাদেরকে আঙ্গুল দিয়ে বলতে পারি যে এই 20টা প্রশ্ন থেকে 2-3টা প্রশ্ন প্রতি বছরই বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে। চলো প্রথম প্রশ্নটা দেখো, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? এই প্রশ্নটার উত্তর করার সকল চেষ্টা করো। সমুদ্র সীমা, এই সমুদ্র সীমা নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। তো এটা সঠিক উত্তর আমরা পেলাম কি? খ নাম্বার, যেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এই 200 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। কিন্তু তোমরা কি জানো এই 200 নটিক্যাল মাইলটা কিভাবে আসলো? কোন ল আছে? কে বললো যে 200 নটিক্যাল মাইল হচ্ছে সমুদ্র সীমা? কে এই আইনটা পাশ করলো? সো এইটা নিয়ে আমরা একটু জানবো। এইটা জানার আগে তোমাদেরকে আমি একটু চলো এই যে ম্যাপটা একটু দেখাই। তো দেখো, বাংলাদেশের সাথে সমুদ্র সীমা যদি একটু কথা বলি, দেখো 1974 সালে কিন্তু বাংলাদেশের সমুদ্র সীমা আইনটা পাশ হয়েছিল। এটা একটু আমাদেরকে জানতে হবে। আমি এখানে একটু লিখে যে 1974 সালে বাংলাদেশের যে সমুদ্র সীমা আইন, এটা কি নামে ছিল? দেখো, দ্য টেরিটোরিয়াল। এখানে আমি একটু লিখছি দ্য টেরিটোরিয়াল। এটা একটু লিখে ফেলো সবাই। আজকের ক্লাসটার সাথে তোমাদের হাতে একটু খাতা কলম রাখতে হবে। অনেক ইনফরমেশন আমি আজকে দিব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো যারা একটু মনোযোগী আছো, এবং আমি শুরুতেই বলি আমি কমেন্ট দেখে বুঝতে পারি যে আসলে কোন স্টুডেন্টগুলো কেমন ধরনের হয়, বা তারা আসলে পড়তে আসে কিনা। ফেসবুকে থাকে, ফেসবুকে লাভ রিয়াক্ট দিতে দিতে, ফেসবুকে মিমস দেখতে দেখতে হুট করে বল, আরে ভাইয়ের পেজে তো ক্লাস শুরু হয়ে গেছে, একটু যাই ঘুরে আসি, একটু মজা নিয়ে আসি। সো প্লিজ যারা মজা নিতে আসছো, তারাও 2টা মিনিট মজা নিয়ে দেখো যে আসলে কি মজা আমি দিতে যাচ্ছি। সো এটা তোমরা একটু দেখো। আর অন্য অযথা যদি কোনো কমেন্ট থাকে প্লিজ এখানে করিও না। তোমার একটা ভিডিও রিলস দেখো, খুবই ভালো লাগবে, কিন্তু আজকের ক্লাসটা দেখে তুমি অন্তত এইটুকু শিওর হইতে পারো জীবনে যে পরীক্ষাটা একবার দিতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই পরীক্ষার জন্য তুমি 2 থেকে 3 মার্ক কমন নিয়ে যাবা। এটা আমি জাস্ট তোমাদেরকে বলতেছি। সো প্লিজ যারা আছো একটু মনোযোগী হওয়ার ট্রাই করো। আর বাকি যারা আছো, যারা মনোযোগী না, তারা চলে যেতে পারো মিমস দেখার জন্য বা ভিডিও দেখার জন্য। ওকে, আমি তাহলে এটা বললাম দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স। তাহলে আমি এটা কি বললাম? দ্য টেরিটোরিয়াল। এটা একটু উঠাই ফেলো, দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স। দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স। দেখো 1974 সালে দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট and maritime zone act, এই জোন অ্যাক্ট, দ্য জোন অ্যাক্ট, এটা কত সালে? মেরিটাইম জোন অ্যাক্ট 1974-এ বাংলাদেশের এই জোন অ্যাক্টে কিন্তু আমাদের সমুদ্র সীমা নিয়ে কথা বলা আছে, দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট। এটা এখন তার আগে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, যে রাজনৈতিক, অর্থনৈতিক, মহিষোপান, এই জিনিসগুলো কি কি, রাজনৈতিক কেন 12 নটিক্যাল মাইল বলছি, অর্থনৈতিক কি বলছি, এবং মহিষোপান কি, সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। তার আগে একটু দেখে ফেলি বাংলাদেশ, ভারত, মিয়ানমার। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে ভারত আর মিয়ানমারের সমুদ্র নিয়ে ঝামেলা ছিল, যেটাতে কিনা বাংলাদেশে জিতছে। তো সেটা আমি এখন একটু তোমাদেরকে দেখাই যে আসলে এই সমুদ্র সীমা জিনিসটা আসলে কি। এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র, এই অংশটা দেখো। তাহলে এটা হচ্ছে সমুদ্র, এবং সমুদ্রটা আমি তোমাদেরকে এভাবে দেখাই, সমুদ্রটা গেছে এই যেভাবে, ওকে গেছে। তাহলে এখন এই অংশটা একটু দেখো তো, যেটা এই যে এই জায়গাটা থেকে, এটাকে আমরা বলবো হচ্ছে বেজ লাইন। কি লাইন বলবো? এটাকে আমরা বলবো বেজ লাইন। একটু দেখো, এখন এই বেজ লাইন কিন্তু সবসময় এক থাকে না। সমুদ্রে জোয়ার ভাটা হয় না? জোয়ার হয়, ভাটা হয়। তো যেই সময়ে ভাটার সময়ে যে পানিটা নামে, জোয়ারের সময় তো পানিটা উঠে আসে সমুদ্রের, কিন্তু ভাটার সময় যে জায়গাটাতে পানি নামে, অর্থাৎ একদম যেই জায়গাটা হচ্ছে ভাটার অঞ্চল, সেই জায়গাটাকে আমরা বলছি বেজ লাইন। এখন এই যে বেজ লাইন থেকে তুমি যাবা, বেজ লাইন থেকে কত নটিক্যাল মাইল যাবা? বেজ লাইন থেকে তুমি যখন 12 নটিক্যাল মাইল যাবা, এই যে 12 নটিক্যাল মাইল যখন তুমি যাবা,
এই বেজলাইন থেকে 12 নটিক্যাল মাইল গেলে এই অংশটাকে তুমি বলছো বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা। বাংলাদেশের কি ধরনের সীমা? রাজনৈতিক সমুদ্র সীমা, বা এটাকে বলতে পারো টেরিটোরিয়াল সি। তাহলে একটু লিখে ফেলো, 12 নটিক্যালটাকে আমরা কি বলছি? টেরিটোরিয়াল সি। বাংলাদেশ এইখানে যদি কামান নিয়ে বসে থাকে কারো কিছু বলার নাই। বাংলাদেশ এখানে যদি নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী নিয়ে যদি এখানে ঘাঁটি স্থাপন করে, এখানে যদি গোলা বারুদ মানে কোনো ধরনের পারমাণবিক টাইপের যদি কোনো গবেষণা করে, কারো কিছু বলার নাই। সেটা হচ্ছে টেরিটোরিয়াল সি, রাজনৈতিক সমুদ্র সীমা। এখন এরপরে আরো 12 নটিক্যাল মাইল যদি তুমি যাও, এরপরে আরো 12 নটিক্যাল মাইল যাও, তাহলে এইটাকে কি বলছি আমরা? এরপরে আরো 12 নটিক্যাল মাইল গেলে এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কন্টিগুয়াস জোন। এই জায়গাটাকে আমরা কি বলবো? কন্টিগুয়াস জোন। তাহলে দেখো, তাহলে আমরা 12 নটিক্যাল মাইলে পেলাম টেরিটোরিয়াল সি বা রাজনৈতিক অঞ্চল, আর এই 12 নটিক্যালে আমরা পাবো হচ্ছে কন্টিগুয়াস জোন। এই কন্টিগুয়াস জোনের যদি আমি বাংলাটা বলি তাহলে এটা বোঝাচ্ছে সংলগ্ন একটা অঞ্চল, যে সংলগ্ন একটা অঞ্চল। এখন তুমি এই 12 নটিক্যাল মাইল থেকে যদি তুমি 200 নটিক্যাল মাইলে চলে যাও, দেখো 200 নটিক্যাল মাইল যদি তুমি চলে যাও, মনে করো এইখানে আসে হইলো 200 নটিক্যাল মাইল, এটা হইলো কত? 200 নটিক্যাল মাইল। তাহলে এই 200 নটিক্যাল মাইল জায়গাটাকে আমরা কি বলছি? আমাকে কেউ বলতে পারবা সেটাকে আমরা কি বলছি? এই 200 নটিক্যাল মাইলটাকে আমরা কি দেখলাম? অর্থনৈতিক অঞ্চল। অর্থনৈতিক অঞ্চল, তাই না? কিন্তু তোমরা কি জানো এই অর্থনৈতিক অঞ্চলটাকে একটা নামে ডাকা হয়? কালকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্ন আসে, তুমি তো জানো যে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে 200 নটিক্যাল মাইল, কিন্তু যদি প্রশ্ন আসে যে এই যে 200 নটিক্যাল মাইল এটা কি ধরনের জোন, এইটাকে আমরা একটা ইংরেজি নামে ডাকি, যেটা হচ্ছে ট্রিপলি। যেটা হচ্ছে ট্রিপলি। এখন এই ট্রিপলির ফুল ফর্মটা আমি তোমাদেরকে একটু দেখাই, লিখে নাও সবাই, সবাই একটু লিখে নাও। ইকোনমিক জোন, হ্যাঁ ঠিক আছে, যেমন আমি দেখছি শরীফুল, ভেরি গুড, ইকোনমিক জোন বলছো, কিন্তু এইটাকে আছে একটা, এইটাকে বলছি আমরা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এই জন্য বলা হচ্ছে ট্রিপলি। এক্সক্লুসিভ, আচ্ছা ইইজেড, যেটা হচ্ছে ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইইজেড, যেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। বোঝা গেছে? ইইজেড, এই নামটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা পাইলাম। এরপরে তুমি যদি 350 নটিক্যাল মাইলে যাও, যদি তুমি 350 নটিক্যাল মাইলে যাও, তখন কি পাবো আমরা? তখন আমরা কিন্তু পাবো মহীসোপান, তাই না? তাহলে আরেকটু 350-এ যাও, তাহলে এটা কত? 350 নটিক্যাল মাইল। এটাকে আমরা কি বলছি? মহীসোপান। এই মহীসোপান কখন হচ্ছে জানো? এই 350 নটিক্যাল মাইলে এসে গভীর সমুদ্র শুরু হয়েছে। তাহলে যেই পয়েন্টে গিয়ে গভীর সমুদ্র শুরু হয়েছে সেই জায়গাটাকে আমরা কি বলছি? মহীসোপান, গভীর সমুদ্র। দেখো ভাই, এই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে গত 3 বছরের প্রশ্ন আসছে, শুধু লাস্ট 3 ইয়ার্স এই একটা জায়গা থেকেই প্রশ্ন আসছে। রাজশাহীতে আসছে, চট্টগ্রামে আসছে, এই এক সমুদ্র নিয়েই প্রশ্ন আসছে। সো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা গভীর সমুদ্র, এটাকে আরেকটা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি ডিপ সি। তাহলে কালকে যদি প্রশ্ন আসে ডিপ সি অঞ্চল কত থেকে শুরু, সেটা হচ্ছে 350 নটিক্যাল মাইল থেকে, ডিপ সি। ভেরি গুড, ভেরি গুড রাইসা। বাকি যারা আছো একটু দেখো, গুন্টার পাউলি 2010 সালে, এইটা একটু লিখে নাও, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এই যে গুন্টার পাউলি, এটা কিন্তু আসছিল, দেখো এই যে গুন্টার পাউলি, তিনি কিন্তু 2010 সালে, আমি এটা ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ এটার দরকার নেই। দেখো গুন্টার পাউলি, এই গুন্টার পাউলি 2010 সালে এই ব্লু ইকোনমিটা জিনিসটা আবিষ্কার করলেন বা প্রস্তাবনা করলেন। গুন্টার পাউলি 2010 সালে। এই প্রশ্নটা আসছিল, কে করেছিলেন? গুন্টার পাউলি। তিনি আরেকটা জিনিস অ্যাড করছিলেন, সেটা হচ্ছে 3P। কালকে যদি ব্লু ইকোনমির 3টা পি নিয়ে প্রশ্ন আসে, যে ব্লু ইকোনমির 3P নিচের কোনটি নয়, 3P নিচের কোনটি নয়, 3টা পি বলবে না যে 3টা পি নিচের কোনটি একটা, কিন্তু বলবে 3টা পি কোনটি নয়। তাহলে কি আসবে? 3টা পি দেখিনি, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে পলিটিক্স,
তাহলে দেখো আমি একটু লিখি, একটা হচ্ছে প্রোটিন, যেখানে আমরা প্রোটিন পাবো অর্থাৎ সমুদ্র নিয়ে সামুদ্রিক মাছ, প্রোটিন। একটা হচ্ছে পলিটিক্স, আরেকটা কি, আরেকটা হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম এটা একটু লিখে ফেলো, 3P। এখন পরের প্রশ্নটার একটু উত্তর দাও তো, বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? আর প্লাইস্টোসিন, আমি তোমাদেরকে এটা সঠিক উত্তর দেখাই। এটা সঠিক উত্তর আমরা জানি কুমিল্লা, তাই না? এটা সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা। কুমিল্লা যেটা হচ্ছে লালমাই পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান। আমরা যারা যারা একটু ভুল করেছো, দেখো অনেকে বান্দরবান বলেছো, অনেকে হচ্ছে বরিশাল বলেছো, সবাই একটু দেখো, আমরা 2টা মিনিট এখানে একটু সময় দিব, সবাই একটু দেখো এখানে, সেটা হচ্ছে কোথায়, এইখানে। আচ্ছা, এইখানে একটু জিনিসটা দেখো যে শুরুতেই আমি তোমাদেরকে একটু টারশিয়ারি যুগের পাহাড় দেখাই। টারশিয়ারি যুগের পাহাড়টা, এই যে হলুদ অংশ যেটা আছে সেটা একটু দেখো। টারশিয়ারি যুগের পাহাড়ের এই হলুদ যেটা, সেটাকে আমরা কোন দিকে পাই? দেখো এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এখন 3টা জায়গার পাহাড় আছে টারশিয়ারি যুগের। একটা হচ্ছে এই যে এই জায়গাটা, একটা হচ্ছে এই যে সিলেটের এই অংশটা, আরেকটা হচ্ছে এই যে বৃহত্তর চট্টগ্রামের এই অংশটা। এই সমস্ত অঞ্চল মিলে টোটাল আছে 12% টারশিয়ারি যুগ, টারশিয়ারি যুগের পাহাড়। টোটাল কতটুকু? 12%। কালকে যদি প্রশ্ন আসে যে কত পার্সেন্ট টারশিয়ারি যুগের পাহাড় ছিল, সেটা হচ্ছে কত? 12%। আর এই পাহাড়গুলোর আমি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন বলি, এই পাহাড়গুলোর গড় উচ্চতা সেটা হচ্ছে 244 মিটার, 244 মিটার করে। আর এই ছোট ছোট পাহাড় যেগুলো আছে এই যে সিলেট অঞ্চলে আর এই পাশে ময়মনসিংহ অঞ্চলে, দেখো একটা আছে ভারতে এই যে বাংলাদেশের দক্ষিণে, দক্ষিণ পূর্ব দিকে, একটা হচ্ছে উত্তরে, আরেকটা হচ্ছে উত্তর পূর্ব দিকে, 3 দিকে আছে। এটা একটু লিখে ফেলি সবাই। একটা আছে দেখো, এটাকে আমরা বলছি উত্তরে, ডিরেক্ট উত্তর, আর এটাকে আমরা বলছি উত্তর পূর্ব, এটাকে আমরা কি বলছি? উত্তর পূর্ব। আর এটাকে আমরা কি বলছি? দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণের পাহাড়। তাহলে 3 ধরনের পাহাড় আছে এখানে আমাদের, 244 মিটার। তার মধ্যে এই যে উত্তর পূর্বর কিছু পাহাড়কে আমরা বলি টিলা। তাহলে এই টারশিয়ারি যুগেই আমরা কি পাহাড় পাই? টিলা পাহাড় পাই কিছু কিছু। বোঝা গেছে? আর এই টিলা পাহাড়গুলোর উচ্চতা কতটুকু যদি একটু বলে রাখি, 30 থেকে 90, 30 থেকে 90 মিটার। দেখছো, এক পাহাড় থেকে আরো ডিটেলস আমি তোমাদেরকে জাস্ট এগুলো বলছি কারণ এগুলো তোমরা বইয়ে যখন পড়বা বা বিভিন্ন জায়গাতে যখন আবার দেখবা আরো মনে থাকবে। সো আজকে জাস্ট এই ম্যাপটা দেখে একটু বোঝার চেষ্টা করো, এখানে খুব ইজি আছে। হ্যাঁ, টিলা বলছো 30 থেকে 90, ভেরি গুড শারমিন সুলতানা, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা একটু রুমা উপজেলায় চলে যাই। এই দক্ষিণ পূর্বের এই যে এই জায়গাটা আছে না, রুমা উপজেলা, যেটা বান্দরবানের, এই বান্দরবানের রুমা উপজেলায় তাজিংডং বিজয়, যেটাকে আমরা বিজয় বলি, তাজিংডং অথবা বিজয়, যেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটা কোথায়? রুমা উপজেলায়। রুমাতে কি আছে? তাজিংডং, তাজিংডং, যার আরেক নাম কি? বিজয়। এবং এটার উচ্চতা কতটুকু কেউ বলো তো আমাকে? তাজিংডং বিজয়ের উচ্চতা দেখি, তাজিংডং বিজয়। ওকে, ভেরি গুড তানভীর। তানভীর নাকি পেইড ব্যাচের পরীক্ষায় 48 পাইছো। দেখো তোমাদের জন্য না এই এক্সামগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক্সামে যারা ভালো করে তারাই আসলে চান্স পায়, এটা একদম একটা ঐতিহাসিক সত্য। ঠিক আছে, এই জন্য এক্সামগুলো ভালো করে দিবা। আচ্ছা দেখি, আমাকে একটু জানাও যে তাজিংডং বিজয়ের উচ্চতা কতটুকু, কেউ জানো কিনা? খুব ইজি। হ্যাঁ, এই তো, ভেরি গুড শারমিন, 1230 অথবা 1232, আরেকটা হতে পারে 1231। সো বিভিন্ন বইয়ে আছে 1231, যেটা সেটা হচ্ছে অ্যাকুরেট, সেটা হচ্ছে 1280 না, 1200 না, রাইসা 1280 না, 1230, 1231 অ্যাপ্রোপ্রিয়েট। আমি তোমাদেরকে 1231 বলবো। আশেপাশে থাকলে অপশনে কনফিউজিং কিছু থাকবে না, হয় 1231 থাকবে, না হলে 30 থাকবে, দুটোর একটা। 1280 না, হ্যাঁ 1231 ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা আমরা পড়লাম কি, আমরা টারশিয়ারি যুগের যে পাহাড়টা সেটা আমরা দেখলাম। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়,
টারশিয়ারি যুগের কি বলছি আমরা, পাহাড় বলছি। এই টারশিয়ারি যুগের পাহাড়টা কিভাবে হলো তোমাদের ধারণা বলো তো? হিমালয়ে যখন পাহাড়গুলো উত্থিত হচ্ছিল, হিমালয়ে যখন পাহাড় উত্থিত হচ্ছিল, সেই সময়ে কিন্তু এই পাহাড়গুলো একটা ভূমিকম্পের মাধ্যমে কিন্তু উত্থিত হয়েছে, ভূমিকম্পের ফলে। তাহলে যদি বলা হয় টারশিয়ারি যুগের পাহাড়গুলোর উৎপত্তির কারণ কি, যদি থাকে ভূমিধস, ভূমিকম্প, জোয়ার ভাটা, এগুলো যদি থাকে, উত্তর কি হবে, ভূমিকম্প। বোঝা গেছে? এটা একটা বিষয়। চলো এখন আমরা একটু প্লাইস্টোসিন কালের সোপান সমূহতে চলে যাই। প্লাইস্টোসিন কালে দেখো, আমরা এটা বুঝাই দিই। প্লাইস্টোসিন কালে আমরা চার ধরনের জিনিস পাবো। দেখো, প্লাইস্টোসিন কালে আমরা পাবো 4 ধরনের। লাল অঞ্চল যেটা, সেটাকে আমরা বলছি প্লাইস্টোসিন। এই প্লাইস্টোসিন কতটুকু, 8%। বাংলাদেশের মোট ভূমির কতটুকু, মাত্র 8%। তার মধ্যে এই যে বরেন্দ্র অঞ্চল যেটা, এই যে এই অঞ্চলটা ম্যাপের একদম রাজশাহীকে, এই জন্য তো আমরা বরেন্দ্র বলি। রাজশাহীতে কি বিশ্ববিদ্যালয় আছে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। তাহলে এই যে দেখো রাজশাহীতে আছে বরেন্দ্র, যেটাকে বলছি আমরা বরেন্দ্র ভূমি। তাহলে এই রাজশাহীর অংশে আমরা কি পেলাম, বরেন্দ্র ভূমি, যেটা কতটুকু, 9320 বর্গ কিলোমিটার। 9320 বর্গ কিলোমিটার হচ্ছে এই রাজশাহী অঞ্চলের যে প্লাবন সমভূমি, রাজশাহী অঞ্চলের যে প্লাইস্টোসিন কালের যে সোপান, সেটা হচ্ছে 9320 বর্গ কিলোমিটার। এটা গেল কি, রাজশাহীর বরেন্দ্র ভূমি যেটা। এরপরে দেখো মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো মধুপুর ও ভাওয়ালের গড়। এটাকে আমরা কি বলবো, মধুপুর অথবা গাজীপুরের যে ভাওয়ালের গড়। মধুপুর গাজীপুরের, আচ্ছা ভাওয়ালের গড় জাস্ট দিই, মধুপুর আর ভাওয়ালের গড়, মধুপুর আর ভাওয়ালের গড়। এই অংশগুলো না একটু লিখো খাতায় পারলে। মধুপুর আর ভাওয়ালের গড়, এই অংশটা আমরা পাইলাম। এটা কতটুকু, 4130 মেবি, 4130 বর্গ কিলোমিটার। এটা সবাই একটু চেক করো তো 4130 কিনা। 4130ই হওয়ার কথা, 4130 বর্গ কিলোমিটার। আর এইখানে যেটা আরেকটি ইনফরমেশন, এখানে কিছু পাহাড় আছে যেগুলোর গড় উচ্চতা 6 থেকে 30 মিটার, 6 থেকে 30 মিটার গড় উচ্চতা। আর এই পাহাড়গুলোতেও 6 থেকে 30 মিটার গড় উচ্চতা, কাছাকাছি। পাহাড়গুলো 6 থেকে 30 মিটারের গড় উচ্চতাতে এই পাহাড়গুলো আছে। গেল? আচ্ছা আরেকটা আছে, এখানে দুটো পেলাম আমরা, মধুপুর আর ভাওয়ালের গড়, আর এখানে পেলাম বরেন্দ্র ভূমি। তাহলে হলো 3টা। আর আরেকটা দেখো এই যে এই জায়গায় আছে, সেটা হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়। কুমিল্লার কি, লালমাই, খুব ছোট একটা অঞ্চল, কুমিল্লার লালমাই পাহাড়। আর এই কুমিল্লার লালমাই পাহাড় মাত্র 34 বর্গ কিলোমিটার, মাত্র 34 বর্গ কিলোমিটার, মাত্র 34 বর্গ কিলোমিটারের কুমিল্লার এই লালমাই পাহাড়টা। আর কুমিল্লার লালমাই পাহাড়ের 34 বর্গ কিলোমিটার হলেও এখানকার পাহাড়গুলো একটু মোটামুটি 21 বর্গ কিলোমিটার, 21 মিটার উচ্চতার বিশিষ্ট পাহাড় কিছু আছে এখানে। আর মাটিগুলো বিশেষত লালচে মাটি টাইপের। এই কুমিল্লার লালমাই পাহাড়ের মাটিগুলো লাল থেকে কি লালচে আসছে। বুঝা গেছে? তাহলে আমরা এই 8% যে বাংলাদেশের ভূমি, সেখানে আমরা পেলাম হচ্ছে এই যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, যেটা কিনা হয়েছে আজকে থেকে 30,000 বছর পূর্বে সময়গুলোতে এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহগুলো কিন্তু হয়েছে। এই জন্য বলা হচ্ছে প্লাইস্টোসিন কাল। ঠিক আছে? 4103, আচ্ছা 4103 তাই না? হ্যাঁ 130 না, অ্যাকচুয়ালি 4103। ভেরি গুড, এটা জানাইছো আমাকে কে, শারমিন সুলতানা। ভেরি গুড, 4103। এটা একটু ঠিক করে নিই আমরা। 103টা অ্যাকচুয়ালি কারেক্ট, 4103। এটা একটু লিখে ফেলো, 4103। হ্যাঁ 4103 হচ্ছে মধুপুর ভাওয়ালের গড় মিলে। ভেরি গুড। তোমাদের আমি একটা জিনিস বলতেই হয়, ভালো নেই উত্তরবঙ্গ। চলো আমরা এখন একটু বাকি প্রশ্ন চলে যায়। এই প্রশ্ন যুগান্তকারী প্রশ্ন, জাতীয় প্রশ্ন, সর্বদক্ষিণে অবস্থিত কোনটি? এটা একটু জানো। এই ভূতের গল্প করবো না কেউ, মাথা ফাটাই ফাটিন। আমি বুঝছি আসলে এখানে সেন্ট মার্টিন বাদে বলার কেউ নাই। নাহিদ বলছো সেন্ট মার্টিন, একদম উত্তরে। এই যে, তাহলে আমরা উত্তর বলতে কোনটাকে বোঝাচ্ছি? এটা আমার মাথার দিকটা উত্তর, পায়ের দিকটা কি দক্ষিণ। এই যে এখানে লিখে আছে, এটা হচ্ছে উত্তর। আর এই যে এটা হচ্ছে দক্ষিণ। আর এটা কি পূর্ব, এটা হচ্ছে
পশ্চিম, এটা তোমাদের জানোই, আমি জাস্ট একটু ম্যাপের সাথে কম্পেয়ার করো। দেখো যখন তোমরা ম্যাপ দেখবা তোমাদের এই উত্তর পূর্ব দক্ষিণ মাথার মধ্যে মানে অনেকক্ষণ অনেকভাবে থাকবে। আর পরীক্ষার হলে যখন বসবা, দেখো পরীক্ষার হলে একটা মারাত্মক একটা জায়গা, বিশ্বাস করো ভাই, তোমার 100% প্রস্তুতি না 10%-এ চলে আসতে পারে এই পরীক্ষার হলে। খুবই মারাত্মক একটা জায়গা হচ্ছে এই এক্সাম হল। একে তো এক্সাম হলের এত বড় এনভায়রনমেন্ট, ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা হয়, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, তোমার বেগম রোকেয়া, যত হাজী দানেশ, এই জায়গাগুলোতে পরীক্ষা হয়। একে তো ইউনিভার্সিটির ক্লাসরুমগুলো ডাইভার্সিভ, আমাদের স্কুল কলেজের মতো না। আর একরকম দল বেঁধে যখন সবাই ঢুকে, মানে মাথা মুথা কাজ করে বন্ধ করে দেয় যে এতজন ঢুকতেছে কিভাবে, মানে এত ভিড়, মানে বাজার লেগে যায়, বাজারের থেকে বড় বাজার। সো এই জন্য কিন্তু মেন্টালি একটা ট্রমার মধ্যে থাকে, সকালে খাইতে পারে না, বমি বমি লাগে। সো পরীক্ষার হলে গিয়ে এই ইনফরমেশনগুলো অনেক সময় ভুলে যায়। সো আরেকবার একটু মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, উত্তরে আমরা কি কি পাচ্ছি? আমরা উত্তরে এই যে একদম মাথা যেটা, উত্তরে আমরা কি পঞ্চগড়ের তেতুলিয়া, আমি এই সেটটাতে লিখি পঞ্চগড়, দেখে ফেলো, বাকিরা সকলে জানো, আমি জানি, কিন্তু তারপর একটু বলতে হচ্ছে। পঞ্চগড় তেতুলিয়া, পঞ্চগড় তেতুলিয়া, এরপরে কি আছে? পঞ্চগড় তেতুলিয়া জায়গিরজোত, তাই না? পঞ্চগড় তেতুলিয়া জায়গিরজোত, এবং আরেকটা আছে সেটাকে আমরা বলছি বাংলাবান্ধা, তাই না? পঞ্চগড় তেতুলিয়া জায়গিরজোত বাংলাবান্ধা। বাংলাবান্ধা হচ্ছে একদম 0 পয়েন্ট যেটা, এটা হচ্ছে। তাহলে তিনটা ইনফরমেশন আমাদের এখান থেকে মনে রাখতে হবে। একটা হচ্ছে পঞ্চগড় জেলা, তেতুলিয়া উপজেলা, জায়গিরজোত হচ্ছে একরকম পয়েন্ট, আর শেষে গিয়ে বাংলাবান্ধা হচ্ছে একটা পয়েন্ট। তাহলে জায়গিরজোত স্থান, তাহলে যদি প্রশ্ন আসে পঞ্চগড় উত্তরের স্থান জায়গিরজোত, উত্তরের উপজেলা তেতুলিয়া, উত্তরের জেলা পঞ্চগড়, আর উত্তরের স্থান বা পয়েন্ট সেটা হচ্ছে বাংলাবান্ধা। এই চারটা ইনফরমেশন আমরা পেলাম। উত্তরের সাথে সাথে দক্ষিণে চলে যায়। দক্ষিণে আমরা কি কি পাবো? দক্ষিণে আমরা পাচ্ছি, এই অংশটাতে দেখি, দক্ষিণে আমরা কি কি পাবো? দক্ষিণেটা আমি একটু নীল দিয়ে লিখছি, সমুদ্রের দিকে। দক্ষিণে আমরা পাবো কক্সবাজার, কক্সবাজারের পরে আমরা দেখো পাবো হচ্ছে টেকনাফ, কক্সবাজারের পরে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, টেকনাফ, আর আরেকটা পাবো হচ্ছে ছেড়াদ্বীপ। আরেকটা কি পাবো? ছেড়াদ্বীপ, একদম ওই যে সেন্ট মার্টিনের পরে যে দ্বীপটা, সেন্ট মার্টিনের পরে যে একদম দ্বীপটা, সেন্ট মার্টিন অর্থাৎ টেকনাফ, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, ছেড়াদ্বীপ। সেন্ট মার্টিনের যে দ্বীপের একদম শেষ দিকে, আমি কোনোদিন সেন্ট মার্টিন যাইনি, অনেকে যারা গেছো তাদের দেখার সৌভাগ্য হয়েছে, আমার হয় নাই ভাই, আমি এখনো সেন্ট মার্টিন যাইতে পারি নাই, খুবই দুর্ভাগ্য একটা বিষয়। তো যারা যাই নাই, খুবই দুর্ভাগ্য বিষয়। ছেড়াদ্বীপটা হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে একদম দক্ষিণের সর্বোচ্চ বিন্দু। দক্ষিণের সর্বোচ্চ বিন্দু তাহলে আমরা কোথায়? এই যে এই জায়গায়, দক্ষিণের সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা উত্তরে পেলাম এটা, উত্তর, দক্ষিণ। চলো এখন পূর্বে। পূর্বে কি মনে হচ্ছে? এই যে সিলেটের এখানে না হওয়ার কথা, কিন্তু না, পূর্বের অংশটা দেখো একদম এই যে এই জায়গায়, এই যে জায়গায় দেখো, যখন তুমি পূর্বের একটা দাগ টানবা, পূর্বের যখন একটা দাগ টানবা তখন কিন্তু এইখানে আসে ঠেকবে। সো এই জন্য কিন্তু আর যদি আর 10-15 কিলোমিটার যদি এদিকে বাড়ানো থাকতো না, তাহলে এই পূর্বের জায়গাটা এটা হইতো, কিন্তু এখানে হয়ে গেছে দুর্ভাগ্যক্রমে, কিছু করার নেই। পূর্বে দেখো, পূর্বে কি কি আছে? বান্দরবান, পূর্বে কি কি আছে? শুরুর কথা, এটা হচ্ছে বেসিক জেনারেল নলেজ। অ আ ক খ, বাচ্চাদেরকে যেমন অতে অজগর, আতে হচ্ছে আম, কতে হচ্ছে কলা, এগুলো পড়াই। সো তোমাদের জন্য এটা এগুলো, কিন্তু কিছু করার নাই, একটু দেখে নিতে হবে, যেহেতু একদম বেসিক, এখান থেকেই প্রশ্ন আসে। আচ্ছা, বান্দরবান, থানচি, আখাইনঠং বা আখাইনঠং, বান্দরবান, থানচি, আখাইনটং। থানচি উপজেলা, বান্দরবান জেলা, আখাইনটং স্থান, এই তিনটা। হ্যাঁ, এই তো, ভেরি গুড জিয়ন, শফিকুর, ভালো উত্তর দিচ্ছ। যারা আছো একটু ধৈর্য সহকারে থাকি, আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি, এবং তোমরা একটা জিনিস খেয়াল করতেছো, আমরা আসলে কিভাবে মানে কিভাবে আসলে এগুলোর জয়েন্ট খুঁজতে হয় সেটা আমরা করতেছি, জয়েন্ট মিলাই জায়গাগুলোতে মানে বাড়ি দিচ্ছি, ব্যাপারটা এমন। তাহলে এটা একটু ক্লিয়ার করে ফেলি, আমরা তিনটা পেয়ে গেলাম, উত্তর, পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, আরেকটা বাকি আছে আমাদের পশ্চিম। চলো এটা একটু ক্লিয়ার করে দিই। পশ্চিমে চলে আসো, এই যে দেখো পশ্চিম। পশ্চিমে কি মনে হচ্ছে? এই জায়গাটা না, এবং এই জায়গাটাকে আমরা কি বলছি? দেখো এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকষা। লিখে ফেলো চাপাই, আমি লিখলাম চাপাই,
আমি লিখলাম শিব, আমি লিখলাম মনা, আর কিছু পড়তে হবে না। চাপাই শিব মনা, শেষ। চাপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকষা। এই ছোট ছোট করে মনে রাখবা। সাধারণ জ্ঞান এত বিস্তৃত। আমরা কালকে যেমন দেখলাম, কালকের ক্লাসটা পেইড ব্যাচে কারা কারা আছি, কালকের ক্লাসটাতে একটা বিষয় ছিল যে আমরা হচ্ছে নদ নদীর পোস্টমর্টম করছি। একরকম নদ নদীর কি পোস্টমর্টম, ময়না তদন্ত। এই ময়না তদন্তে আমরা কি কি দেখছি, কিভাবে সূত্র দিয়ে জিনিসগুলোকে মনে রাখা যায়। রাজকুমারের বিয়ে, তীব্র চিল, মনে আছে না? বাংলাদেশের সাথে ভারতের সীমানা, এইটা আমাকে একটু উত্তর করার ট্রাই করো সকলেই। যারা সিসি করতেছো তাদের উত্তরটা সঠিক। 4156 কিলোমিটার হচ্ছে ভারত। ভারত হচ্ছে 4156 কিলোমিটার বাংলাদেশের। তাহলে 5138 যারা বলছো, এই 5138 হচ্ছে বাংলাদেশের মোট সীমানা। তোমাদেরকে আমি এখন সীমানা একটু দেখাই দিই। মোট সীমানা হচ্ছে 5138, 4156 হচ্ছে ভারত, 4156 হচ্ছে ভারত। আর হচ্ছে 271 হচ্ছে মায়ানমার, 271 মায়ানমার। চলো একটু ম্যাপে দেখে ফেলি এই জিনিসটা। এই যে দেখো ম্যাপ, শুরু করছি এখান থেকে, ভারতের সীমান্ত দেখো। এই যারা আসো সব এখানে ফোন টোন যা আছে সব ছাড়ে এখানে দেখো এইখান থেকে শুরু হয়েছে ভারতের সীমানা। এখানে দেখো ভারতের সীমানা শুরু হইলো, যাচ্ছি ভারত, ঘুরতেছি, ভারতের বর্ডার ঘুরতেছি, ভারত শেষই হয় না। এই যে দেখো আসছে, ভারতের শেষ হয়েছে। তাহলে ভারত শেষ হলো কোথায় আসে? ভারত শেষ হইলো আসে রাঙামাটিতে। কোথায়? রাঙামাটি। ভারত শেষ হইলো আসে রাঙামাটিতে। তাহলে এই যে তুমি এখান থেকে ঘুরলা, এই যে সাতক্ষীরার একদম শেষ পয়েন্ট থেকে এখান থেকে যে ঘুরলা, এই যে সাতক্ষীরা থেকে ঘুরলা এবং সাতক্ষীরা থেকে চলে গেলা রাঙামাটি, এই টোটাল জায়গা কতটুক? 4156। একদম গিলে খাও, 4156, ভোলা যাবে না, 4156। ওকে, ক্লিয়ার? এখন আসো মায়ানমার। মায়ানমারেরটা আমি একটু গ্রিন করে দেখাই। দেখো মায়ানমার, এই যে দেখো মায়ানমার, এই মায়ানমারটুকু কতটুকু? 271 কিলোমিটার। কতটুকু? 271 কিলোমিটার। তাহলে ভাইয়া ভারত আর মায়ানমার সমুদ্র তো আছে, সমুদ্রটা দেখো একটু, সমুদ্রটা একটু নীল করে দেখাই। এই যে দেখো শুরু হলো এখান থেকে সমুদ্র, এই যে গেল, এই সমুদ্র যাচ্ছে, আসলো কোথায়? এই যে এখানে। এতটুকু কতটুকু? সমুদ্র হচ্ছে 711 কিলোমিটার। সমুদ্র কতটুকু? 711 কিলোমিটার। এখন যোগ করো, চলো একটু যোগ করি, সবাই একটু এখানে দেখো, যোগ করি। 4156 ভারত, 711 সমুদ্র, আর 271 কি? 271 হচ্ছে মায়ানমার। তাহলে এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে মায়ানমার। তাহলে এখন যোগ করি, 8 7 আর 8, 8 5 13, 13 3 হাতে থাকে 1, 10 1 5138। পাইছো 5138? একদম তিন দিকের সমুদ্র, এই যে একদম তিন দিকের সীমানা। ভারতের সাথে 4156, মায়ানমারের সাথে 271, আর সমুদ্র সীমা 711। তিনটা প্রশ্ন এখান থেকে কমন যদি প্রশ্ন আসে। 5, কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে? দেখি, ফাহিম, সোয়েব, রাইসা, মুতাক কাবির, রাকিব, রেদওয়ান, যারা আছো সকলেই শোনাও। নিশাদ, সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো। কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায়? প্রশ্ন বুঝবা, ঢাকা ইউনিভার্সিটিতে আমার মনে হয় 20% স্টুডেন্টের চান্সই হয় না, জাস্ট এই ছেলেগুলো প্রশ্ন পড়ে না, প্রশ্নে কি বলা আছে সেটা দেখেই না। বাংলাদেশের মধ্যে কি না, না ভারতের মধ্যে, এই জিনিসগুলো তারা দেখে না, যার জন্য উত্তর ভুল হয়ে যায়। যেমন অনেক সময় প্রশ্নে বলা থাকে না, এই নাটা চোখেই দেখে না, নিচের মিল নেই কোনটি, নেইটা দেখে না। সো প্রশ্ন তোমাকে পড়তে হবে, যখনই প্রশ্ন পড়বা তখনই সঠিক উত্তর খুঁজতে পারবা। কথা না, 111টি। এই 111টি বাংলাদেশের মধ্যে যে 111টি
ছিটমহল ছিল সেটা টোটাল কতটুকু দৈর্ঘ্য নিয়ে কতটুকু বর্গ কিলোমিটার নিয়ে রাখছিল জানো? 17,160 বর্গ কিলোমিটার। অর্থাৎ এগুলো সব ভারতীয় জায়গা ছিল। 17,160 বর্গ কিলোমিটার। একর, সরি বর্গ কিলোমিটার না, আসলে এটা হবে একর। এটা একটু দেখো, 17,160 একর ছিল টোটাল বাংলাদেশে ভারতের জমি, এটা হবে একর। ওকে, আর ভারতে ছিল বাংলাদেশের 51টি ছিটমহল, যেটা হচ্ছে 7,110 একর। 7,110 একর এটা ছিল ভারতের মধ্যে। বাংলাদেশের ছিটমহল ছিল 51টি। আচ্ছা, তোমাদেরকে ছিটমহল নিয়ে গল্প শোনাইছিলাম যে ছিটমহলটা কিভাবে হইলো? ছিটমহল নিয়ে তোমাদেরকে জানাইছিলাম কিনা? হ্যাঁ, বাংলাদেশের 51টি। আর নিশ্চয়ই জানো ছিটমহল বিনিময় হয় কত সালে? 1 আগস্ট 2015 সালে। তার মানে বর্তমানে ছিটমহল নাই। 1 আগস্ট 2015 সালে। একটা প্রশ্ন আসে, 3 বিঘা করিডোর কত সালে প্রথম খুলে দেওয়া হয় বাংলাদেশের জন্য? 3 বিঘা করিডোর, সেটা কত সালে? 1992 সালে 3 বিঘা করিডোর খুলে দেওয়া হয়। 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর কেউ আসো নাকি এখানে? 3 বিঘা করিডোর 1992 সালে কিন্তু খুলে দেওয়া হয়। আর আমরা একটা প্রশ্ন বলি যে নিচের কোন জেলাটি ছিটমহল বেষ্টিত জেলা? ছিটমহল বেষ্টিত জেলা কোনটি? সেটা হচ্ছে আমরা বলি লালমনিরহাট। সব থেকে বেশি ছিটমহল এখানে ছিল। লালমনিরহাট হচ্ছে ছিটমহল বেষ্টিত জেলা। বোঝা গেছে? মাত্র 12 ঘন্টার জন্য খুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই তো, ভেরি গুড। মাত্র 12 ঘন্টার জন্য খুলে দেওয়া হয়েছিল, সকলেই জানি। 1992 সালে 26 জুন। ভেরি গুড রাইসা তালুকদার, ভেরি গুড। আসলে তারিখগুলো আসে না খুব একটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটা একটু বলে রাখি। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। 16 মে 1976 সালে যে 1974 সালে 16 মে 1974 সালে কি চুক্তি হয়েছিল? সীমান্ত চুক্তি। ইন্দিরা মুজিব সীমান্ত চুক্তি, তাই না? সীমান্ত চুক্তি হয়েছিল 16 মে 1974 সালে। এই সালটাও বেশ গুরুত্বপূর্ণ, 16 মে 1974 সালে। এর বাইরে আর খুব একটা আসার কথা না। ওকে, আমরা একটু পরের প্রশ্নে চলে যাই, দেখি সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটা একটু আমাকে জানো। ভেরি গুড। খ, বঙ্গোপসাগর। এটা জানা কথা, এখানে আমি তোমাদের সময় নষ্ট করব না। এখানে আমি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এটা বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য। সোয়াচ অফ নো গ্রাউন্ডের আরেক নাম কি? সেটাকে বলা হচ্ছে গঙ্গা খাত। সোয়াচ অফ নো গ্রাউন্ডের আরেক নাম কি ভাইয়া? গঙ্গা খাত। বেশ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আসছিল। সোয়াচ অফ নো গ্রাউন্ডের অন্য নাম কি? গঙ্গা খাত। কত মিটার গভীর যদি প্রশ্ন আসে? 1200 মিটার গভীর। ওই যে মহিষোপান এলাকায় 1200 মিটার গভীর। এবং কতটুকু জায়গা জুড়ে বিস্তৃত যদি প্রশ্ন আসে? সোয়াচ অফ নো গ্রাউন্ড কতটুকু জায়গা জুড়ে বিস্তৃত? কি আসবে? 14 কিলোমিটার জায়গা জুড়ে এটা বিস্তৃত। এক কথায় উত্তর, একদম বুম। এই ধরনের প্রশ্ন এইভাবে আসে। সোয়াচ অফ নো গ্রাউন্ড ছেলে মেয়ে পড়ে যায়, আর বাকিটুকু পড়ে না। সোয়াচ অফ নো গ্রাউন্ড নিয়ে পড়ে না। আচ্ছা, অন্য নাম কি? গঙ্গা খাত। আচ্ছা, কতটুকু গভীর? আচ্ছা, কতটুকু জায়গা জুড়ে? এইগুলো যখন তুমি জানবা, জাস্ট বুম। ঢাকা ইউনিভার্সিটিতে একদম জিকেতে আউট অফ 30 25 পাওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? একটু সিরিয়াস হয়ে এখন চলো একটু কমেন্টগুলো অফ রাখি এবং এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে ফেলি। কতগুলো জেলা আছে ভারতের সম্পর্ক? 32টি। আর ভারতের সাথে সম্পর্ক যুক্ত নেই একটা বিভাগের, সেটা কোনটা বিভাগ? বরিশাল বিভাগ। বাকি সব বিভাগের সাথে কিন্তু ভারতের সংযুক্ত আছে। তাহলে একটা বিভাগ আর 32টা জেলা। তাহলে প্রশ্ন আসতে পারে কয়টি জেলা ভারতের সাথে সংযোগ নেই? আগেই কিন্তু উত্তর দেওয়ার ট্রাই করবা না, প্রশ্ন আগে পড়বা। বাংলাদেশ সীমান্তবর্তী, এখানে আমি কোন জেলার সাথে লিখে দিলাম কয়টি জেলার সাথে ভারতের সংযোগ। আচ্ছা ঠিক আছে, ভারতের 32টি উত্তর করে দিলাম। না, 64টা থেকে 32 বাদ দাও, কত হয়? 2 3 ও 32। ওই একই প্রশ্ন আসবে, সরি। 32টা মানে 32টার সাথে সংযোগ আছে আর 32টার সাথে সংযোগ নাই, এটা একটু জাস্ট মনে রাখবা। তাহলে বান্দরবান, আমরা জানি বান্দরবান কার সাথে সম্পৃক্ত? বান্দরবান কার সাথে সম্পৃক্ত বলো তো? রাঙামাটি, বান্দরবান আর কক্সবাজার, এই তিনটা কার সাথে আছে? এগুলো আছে হচ্ছে তোমার মায়ানমারের সাথে, ভারতের সাথে না। মায়ানমারের সাথে সম্পর্কিত জেলা কয়টি? মায়ানমারের সাথে সম্পর্কিত জেলা 3টি, তার মধ্যে বান্দরবান একটা।
বোঝা গেছে? খুব সহজ। ও ঢাকা আর বরিশালে নেই, হ্যাঁ ঢাকা আর বরিশালে নেই, সরি ঢাকা আর বরিশালের বিভাগে, এই দুটো বিভাগে কিন্তু কোনো রকমের ভারতের সাথে সংযোগ নেই। বরিশাল সমুদ্র অঞ্চলে পড়ে গেছে আর ঢাকা পড়ে গেছে একদম মিডিলে, যার জন্য কিন্তু ঢাকার সাথে ঢাকা বিভাগের সাথে কোনো রকমের ভারতের সংযোগ নাই। এটা একটা বিষয়। ভেরি গুড, এই জায়গা থেকে এটা একটা প্রশ্ন আসবে, সো আমরা এটা দেখে ফেললাম। এরপরে আমাকে একটু উত্তর করার চেষ্টা করো 8 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম। আমরা অলরেডি দেখে ফেলেছি নিশ্চয়ই, এটা আমাকে একটু উত্তর করার চেষ্টা করো। বাংলাদেশের সবচেয়ে উত্তর, আগে প্রশ্নটা ভালো করে পড়বা, উত্তর বলছে পূর্ব বলছে না দক্ষিণ না পশ্চিম, সেটা আমাকে একটু জানাও। আমি জানি এটা সকলেই পারবা, বাংলা বান্দা, এটা নিয়ে আর সময় নষ্ট করবো না। 9 নম্বরে চলে যাই। 9 নম্বরে দেখো, প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী। আমরা জানি যে বাবর আলী 19 মে, এই বছরের 19 মে পঞ্চম ব্যক্তি হিসেবে কিন্তু এভারেস্ট জয় করলেন। সো প্রথম এই বছর কিন্তু এভারেস্ট নিয়ে একটা প্রশ্ন আসতেই পারে, সো খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী কে, এটা একটু জানাও। এ পর্যন্ত দুজন বাংলাদেশি নারী কিন্তু এভারেস্ট জয় করেছেন, তার মধ্যে একটা হচ্ছে ওয়াশফিয়া নাজরিন, আর একটা হচ্ছে কিন্তু নিশাত মজুমদার। আমি এখানে উত্তরটা বলে দিই, প্রথম বাংলাদেশি বিজয়ী বাংলাদেশি নারী হচ্ছে নিশাত মজুমদার, 2012 সালে কিন্তু তিনি এভারেস্ট জয় করেছেন। 2012 সালের পরে আর এভারেস্ট কেউ জয় করেন 2015 সালের পরে। একেবারে এই যে 2024 সালে এসে কে এভারেস্ট জয় করলেন বলতো? 19 মেতে কিন্তু 2024 সালে বাবর আলী, একজন মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার, তিনি কিন্তু এই যে 19 মে 2024 সালে তিনি কিন্তু সর্বশেষ পঞ্চম ব্যক্তি হিসেবে। কতজন ব্যক্তি এখন পর্যন্ত এভারেস্ট জয় করেছেন? 5 জন বাংলাদেশি। কতজন প্রশ্ন যদি আসে? 5 জন বাংলাদেশি। আর এভারেস্ট 8048.86 মিটার, 8848.86 না 48, 8848.86 মিটার উচ্চতা কিন্তু এই যে এভারেস্টের, 8848.86। আর যদি বর্গফুট বলি 29,032 বর্গফুট, মেবি 29,032 বর্গফুট, বর্গফুট তো না, ফুট উচ্চতা, এটা বেশ গুরুত্বপূর্ণ। 8848 আর 29,032 ফুট, সব ঠিক আছে। ডাক্তার বাবর আলী, এই তো 5 জন বাবর আলী, ভেরি গুড। চট্টগ্রাম, ওকে ঠিক আছে। আমরা এভারেস্ট নিয়ে টুকিটাকি যা জানার, যেগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আরো ডিটেলসে জানতে পারো এভারেস্ট জয়ী প্রথম মুসলিম নারী, এভারেস্ট জয়ী প্রথম নারী, বাঙালি নারী, প্রথম ব্যক্তি, কি বলা হয়, এভারেস্টের দৈর্ঘ্য মাপেন কে, এভারেস্ট নিয়ে আরো অনেক কিছু জানা যায়, সেগুলো তোমরা দেখে নিও। কিন্তু কি ধরনের প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোর বাইরে সাধারণত প্রশ্ন খুব একটা আসে না। ওয়াজিয়া মাইসা বলছে একটু বলেন আবার। আচ্ছা একটু শুনো আরেকবার, আমি বলছি যে এভারেস্ট জয় করেছে এ পর্যন্ত 5 জন বাংলাদেশি, তার মধ্যে সর্বশেষ যে তিনি হচ্ছেন বাবর আলী। কত তারিখে? 19 মে 2024 সালে কিন্তু বাবর আলী এভারেস্ট জয় করেছেন পঞ্চম ব্যক্তি হিসেবে। এর আগে আমাদের যে প্রশ্নটা ছিল, প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি নারী নিশাত মজুমদার 2012 সালে। নিশাত মজুমদারের পরপরই 2012 সালে আরেকজন করেছেন, সেটা হচ্ছে ওয়াশফিয়া নাজরিন, তিনিও কিন্তু 2012 সালে এভারেস্ট জয় করেছেন। তাহলে আমরা 5 জনের মধ্যে কয়টা মেয়েকে পাই? 2টো মেয়েকে কিন্তু আমরা পাই, যারা হচ্ছে বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেছেন। এটাই বোঝা গেছে নিশ্চয়ই মাইশা? মতান্তর আছে ষষ্ঠ, কিন্তু না, অফিসিয়াল ইনফরমেশন হচ্ছে 5 জন। যদি প্রশ্নে আসে 5 জনই অপশনে থাকবে। ওকে, বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে? এটা একটু আমাকে জানানোর চেষ্টা করো। আমি নিশ্চয়ই বলেছি তোমাদেরকে, একটা জেলার সাথে আছে, এবং ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ, এটা প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটির 19 সালের প্রশ্ন, মেবি ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন। এটা না, ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে কোন জেলার সাথে? 21 বা 19, 20-21 বা 19-এর প্রশ্ন। ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে কোন সীমানার সাথে? এটা নিশ্চয়ই সকলের জানা কথা। রাঙামাটি সঠিক উত্তর, আমি জানি এটা সকলেই সঠিক উত্তর দিবে, রাঙামাটি। আর ভারতের সাথে নাই কোনটা? কক্সবাজার আর হচ্ছে তোমার বান্দরবান, এই দুইটা হচ্ছে নাই, ভারতের সাথে নাই। আর ভারতের সাথে আর মায়ানমারের সাথে আছে রাঙামাটি। বোঝা গেছে? ভেরি গুড। চলো পরের প্রশ্ন। আমরা অলরেডি
10টা প্রশ্ন অর্থাৎ 10টা প্রশ্ন শেষ করেছি। ভেরি গুড। আমরা এতক্ষণ দেখছি 1 ঘন্টা 2 মিনিট হয়েছে, আমরা 10টা প্রশ্ন, আর বাকি যে 10টা প্রশ্ন আছে সেগুলো আমরা প্রায় সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখন আমরা একটু র্যাপিড রেসে যাব। সো যারা আছে একটু ধৈর্য রাখো, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে আমরা 10 মিনিটে আমরা শেষ করবো। চলো আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাই, যেটা হচ্ছে বাংলাদেশের সাথে কোন জেলা ভারত ও মিনার সীমানা রয়েছে। একই প্রশ্ন কপি হয়েছে, সমস্যা নাই। 12 নম্বরে চলো। 12 নম্বরে দেখো, সেটা হচ্ছে নিচের উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমানা নেই। আমরা অলরেডি দেখেছি, একটা হচ্ছে বরিশাল বিভাগ। এই যে এই ধরনের কমন প্রশ্নগুলোই তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেতে যাচ্ছ। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে দৈর্ঘ্য মাপবে না, তোমাকে সাল তারিখ এইগুলো নিয়ে প্রশ্ন করবে না, তোমাকে এই যে সিম্পল প্রশ্নগুলো করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে। সেটা একটা ঢাকা বিভাগ আর একটা হচ্ছে বরিশাল বিভাগ। ঢাকা বিভাগ আর একটা হচ্ছে কি বরিশাল বিভাগ। এই জায়গাগুলো থেকে তোমাকে প্রশ্ন করবে। বুঝে গেছে? ভেরি গুড। আমি দেখছি আব্দুল মালেক, খন্দকার, জিন্নাত, শিমু, ফাহিম, আরিফুল উত্তর করেছো। ভেরি গুড। 13 নম্বরে চলে যাই। 13 নম্বরটা কি বলছে? বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান। বাংলাদেশের উত্তরে আমরা নিশ্চয়ই জানি কোনটির অবস্থান, একটু দেখে ফেলো। খুব সহজ উত্তর, আমি তারপরও তোমাদের থেকে উত্তরটা আশা করছি। 11 নম্বরের উত্তরটা করো সবাই, মানে 13 নম্বরের। সাখাওয়াত হোসেন মারুফ, মায়ানমার। এই ছেলে দিব মাইর। সাখাওয়াত মারুফ, এই ছেলেবেলে ঘ উত্তর করে কেন? আয় হাই। মৃধা কি? সাইফুল মৃধা, শফিকুর রহমান কি এগুলো? খন্দকার, জান্নাত, শিনু। ভেরি গুড। হেই নাইম মুন্সি, ত্রিপুরা। এই রে ছেলেপেলে কোথায় আছে? নয়ন বলছো মেঘালয়, রাহা আরশি বলছো খ, খুব ভালো। রাকিব বলছো খ। ভেরি গুড, ভেরি গুড। বাকিরা একটু কেন এমনটা হচ্ছে? কেন 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 কেন? উত্তরে অবস্থান মেঘালয়, খুব স্বাভাবিক তো। বাংলাদেশের উত্তরে মেঘালয়, এটা তো জানা কথা। এই জিনিস কেন ভুল হচ্ছে? উত্তরে মেঘালয়, পূর্বে আছে ত্রিপুরা, পূর্বে আছে মিজোরাম, এগুলো। মায়ানমার তো একদম পূর্বে, দক্ষিণ পূর্ব বলতে পারো, অথবা একদম পূর্বে। মেঘালয় আছে উত্তরে। এটা আমাদের প্রথম ক্লাসে হয়েছে, তাই না? যারা পেরেছো তারা কিন্তু এটা পারছো। ভেরি গুড। আচ্ছা, 14 নম্বর একটু চলে যায়। দেখো 14 নম্বরে বলেছে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? এপ্রিল। ভেরি গুড। অনেকে সঠিক উত্তর দিচ্ছ। এপ্রিল হচ্ছে বাংলাদেশের সব থেকে উষ্ণতম মাস। এই যে তোমাকে মাস নিয়ে, 6টা ঋতু নিয়ে এই জিনিসগুলো তোমাকে একটু বেসিক জানতে হবে। সো এটা আমি স্কিপ করছি, খুব বেসিক একটা প্রশ্ন, এখানে আর তেমন কিছু জানানোর দরকার নেই। আমরা একটু 15 নম্বরে চলে যাই। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা এটা একটু দেখে ফেলি সকলেই। দেখো 64টা জেলার মধ্যে ঢাকাতে সব থেকে বেশি জেলা আছে। ঢাকাতে কয়টা জেলা আছে? ঢাকাতে আছে সব থেকে বেশি 13টা জেলা। ঢাকাতে আছে 13টা জেলা। এরপরে আছে দেখো চট্টগ্রাম। চট্টগ্রামে আছে কতগুলো জেলা? 11টা জেলা। এরপরে দেখো খুলনা। খুলনাতে কতগুলো আছে? 10টা। রংপুরে দেখো, রংপুর, রাজশাহী, রংপুর রাজশাহী কতগুলো জেলা আছে? রংপুর রাজশাহীতে আছে 8টা করে জেলা। 08 08 8টা করে জেলা আছে। এরপরে বরিশালে আছে 6টা জেলা। বরিশালে আছে কয়টা? বরিশালে আছে 6টা। আর সিলেট আর ময়মনসিংহ এখানে আছে 4টা করে। সব থেকে কম জেলা আছে কার? সিলেট আর ময়মনসিংহ। কয়টা জেলা আছে এটা প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, যে ঢাকায় কতগুলো জেলা আছে, অনেক আগের প্রশ্ন। ময়মনসিংহ, সিলেট আর ময়মনসিংহতে আছে 4টা করে, 4টা, 4টা। তাহলে একটু ইয়াগুলো দেখো, সিলেট আর ময়মনসিংহে 4টা করে আছে, খুলনা এই রংপুর রাজশাহীতে 8টা করে আছে। সব থেকে বেশি আছে ঢাকাতে, চট্টগ্রামে 11টা, খুলনাতে 10টা। এই ইনফরমেশনগুলো একটু আমাদের জানতে হবে। আর জেলা ভিত্তিক যদি কোনো ইনফরমেশন থাকে, রাঙ্গামাটি হচ্ছে সব থেকে বড় জেলা আয়তনে। তাহলে আয়তন অনুযায়ী ক্ষুদ্রতম হচ্ছে তোমার নারায়ণগঞ্জ। আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে নারায়ণগঞ্জ। আর রাঙ্গামাটি হচ্ছে সব থেকে বড়। রাঙ্গামাটি হচ্ছে সব থেকে বড় আয়তনে। বোঝা গেছে? নারায়ণগঞ্জ হচ্ছে ছোট আর রাঙ্গামাটি হচ্ছে বড়। উত্তরের জেলা পঞ্চগড়, দক্ষিণ পূর্বের তোমার দক্ষিণ পশ্চিমের জেলা হচ্ছে সাতক্ষীরা। এই প্রশ্নটা আসতে পারে। দক্ষিণ পশ্চিমের জেলা কোনটা? দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরা। এই প্রশ্নটা আসতে পারে।
আর জনসংখ্যায় যদি বৃহত্তম বলি, জনসংখ্যায় বৃহত্তম কোনটা? ঢাকা। জনসংখ্যায় বৃহত্তম জেলা ঢাকা, আর জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা সেটা কি? বান্দরবান। এটা একটু লিখে ফেলি সবাই, এই ধরনের বেসিক প্রশ্ন আসে। জনসংখ্যায় ক্ষুদ্রতম বান্দরবান আর জনসংখ্যায় বৃহত্তম ঢাকা, এই ধরনের প্রশ্ন আসে। ওকে, অনেকগুলো হয়েছে, অনেকগুলো ইনফরমেশন আমরা এখান থেকে নিলাম। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এটা একটু জানানোর চেষ্টা করো। কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? সিলেটের কোথায়? সিলেটের লালখানে। আর সব থেকে কম বৃষ্টিপাত বা সব থেকে উষ্ণতম জায়গা সেটা হচ্ছে নাটোরের লালপুর। নাটোরের কি? লালপুর। এটাও বেশ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লালখান আর একটা হচ্ছে লালপুর, উলটপালট করা যাবে না। সর্বোচ্চ বৃষ্টিপাত লালখান, সব থেকে কম বৃষ্টিপাত লালপুর। ভেরি গুড, ভেরি গুড। মারুফ, মৃধা, আশিক, সাদিয়া, লিজা, ভেরি গুড। লালখান সিলেট, ভেরি গুড। ওকে, পরের প্রশ্ন দেখি একটু। 17, সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধ রয়েছে। আমি নিশ্চয়ই শুরুতে বলেছিলাম সমুদ্র সীমা নিয়ে কার সাথে কার বিরোধ, এটা একটু আমাকে জানাও। সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধ, এটা আমাকে একটু জানানোর চেষ্টা করো যে সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধ রয়েছে কার। খুব সহজ, তাই না? ভারত ও মিয়ানমার। এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই, ভারত ও মিয়ানমার। আচ্ছা, সমুদ্র সীমানা নিয়ে যখন তোমাদেরকে বলতে হচ্ছে, আমি একটা ইনফরমেশন এখানে অ্যাড করে দিতে চাই। দুই ধরনের প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে ইটলস আর একটা হচ্ছে আনক্লস। এই দুটো প্রশ্ন আমি তোমাদেরকে একটু অ্যাড করে দেই, এই দুটো একটু লিখে ফেলো। একটা হচ্ছে তোমার ইটলস, একটু ইটলসটা দেখো। আমি বলছি ITLOS। ইটলসের ফুল ফর্মটা আমরা নিশ্চয়ই জানি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। তাহলে একটু লাল কলম দিয়ে বাকিগুলো দেখা দিই। এটা হচ্ছে I, এটা হচ্ছে T, এটা হচ্ছে L, এটা হচ্ছে O, এটা হচ্ছে S। ইটলস, বোঝা গেছে? দেখো মোহাম্মদ সিহাব, তুমি এই সহজ প্রশ্নগুলোই না ভুল করে আসবা। তোমার মনে হয় এগুলো সহজ, খুব সহজ, এটা জানি, কিন্তু ওই যে বললাম পরীক্ষার এনভায়রনমেন্ট বলো বা বিভিন্ন জায়গাতে, সাম্প্রতিকগুলো তো আমরা এখন ধরছি না। তুমি এগুলো প্রস্তুতি নিচ্ছ 3 মার্কের জন্য, 3 থেকে 4 মার্ক এই ধরনের প্রশ্ন আসবে 3 মার্কের জন্য। আমি সহজ কথা বলে দিই। হ্যাঁ আমি বলবো, মাইশে একটু ধৈর্য রাখো, আমি এটা বলবো। আচ্ছা, ইটলস গেল, এরপর আনক্লস চলে আসো। এরপর একটু আনক্লস নিয়ে বলি। UNCLOS, আনক্লসটা দেখো। আনক্লসটা পাবো আমরা UN তে, ইউনাইটেড নেশনস। UN তে কি? ইউনাইটেড নেশনস। এরপরে দেখো কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। ক্লস তে কি? কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। আগেরটাতে ছিল অফ দ্য, এটাতে কি আছে? অন দ্য ল অফ দ্য সি। বুঝা গেছে? ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। ইটলস হচ্ছে তোমার আন্তর্জাতিক যে সমুদ্র নিয়ে যে বিষয়টা, ট্রাইব্যুনাল, সেটা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র নিয়ে ট্রাইব্যুনাল। আর এটা হচ্ছে ইউনাইটেড নেশনস। আমরা যে 200 নটিক্যাল মাইল পেলাম, 12 নটিক্যাল মাইল পেলাম, এগুলো প্রণয়ন করছে হচ্ছে তোমার এই যে আনক্লস, যেটা ইউনাইটেড নেশনস, এটা এরা করছে হচ্ছে তোমার রাজনৈতিক সমুদ্র সীমা এগুলো নির্ধারণ করে দিছে। আর ইটলসের কাজ হচ্ছে সমুদ্র সীমা নিয়ে কাজ করা। তো সেটা হচ্ছে মায়ানমারের সাথে যখন ছিল ইটলস নিয়ে কাজ করছে, ভারতের সাথে কাজ করছে আনক্লস নিয়ে। হ্যাঁ আমরা তাড়াতাড়ি শেষ করব। ওকে, আমরা শেষ করছি। দেখো, ঢাকার প্রতিবাদ স্থান কোথায়? এটা নিশ্চয়ই আমরা জানি, চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
এটা নিশ্চয়ই আমরা জানি যে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে এই ধরনের প্রশ্ন আসে যে প্রতিপাদ স্থান, অর্থাৎ প্রতিপাদ স্থান বলতে আমি একটু বুঝায় রাখি, অর্থাৎ এই যে ফুটো হয়ে যে দিকটা বের হয়ে আসবে একদম এটার বিপরীতে সেটা হচ্ছে প্রতিপাদ স্থান। আচ্ছা 19 নম্বরে চলে যায়, আমরা দুটো প্রশ্ন আছে, সবাই একটু ধৈর্য নিয়ে থাকি, মাত্র দুটো প্রশ্ন আছে, একটু দেখো। 19 নম্বরে আসো, ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস দেয় কোনটি? এটা আমাকে একটু জানাও যে ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস দেয় কোনটি? সেটা হচ্ছে, দেখো আমরা এটার নিশ্চয়ই উত্তর জানি, সেটা হচ্ছে স্পারসো। স্পারসো নিয়ে তো আমরা জানি, তাই না? স্পারসোর ফুল ফর্মটা আমরা কি জানি? বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশন। স্পারসোতে শুরুতে লিখে দিবা বাংলাদেশ, আর যদি স্পারসোর ফুল ফর্ম যেমন বিউপিতে আসছিল স্পারসোর ফুল ফর্ম, সো আমি জাস্ট বাংলাদেশটা বাদ দিয়ে লিখি স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। রিমোট সেন্সিং অর্গানাইজেশন ফুল ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে স্পারসো। ভেরি গুড। এখন স্পারসো নিয়ে আরেকটা ইনফরমেশন জানতে হবে, এটা 1980 সালে প্রতিষ্ঠিত। কত সালে? 1980 সালে। এটার সদর দপ্তর কোথায়? আগারগাঁও। ঢাকার কোথায়? আগারগাঁও। ঢাকার কোথায়? আগারগাঁও। এবং এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এটাও বেশ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আসছিল। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার অধীনে? সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে। ভেরি গুড রাকিব সোহান। শেষ প্রশ্ন আজকে আমাদের, যেই 50 জন আছো তোমাদেরকে জাস্ট ধন্যবাদ। তোমরা ঢাকা ইউনিভার্সিটির প্রথম 200 জনের মধ্যে থাকো, এটা আমি আশা করি। তোমাদের এই ধরনের স্ট্র্যাটেজি তোমাদের আছে, এটা আমি বিশ্বাস করি। এবং 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, তোমরা এই যে 1 ঘন্টার একটা ক্লাস করছো, তোমরা বাকিদের মতো বা অন্য যারা চিন্তা করে যে আসলে স্ট্র্যাটেজিটা তোমরা এখানে আমি দেখাইলাম সেটা তোমরা ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও। যে আমি তোমাদের সাথে কমিউনিকেশন করতে গিয়ে আমি একটা জিনিস বুঝাইলাম যে দেখো শফিকুর বা রাহা আরশি আছো, রাকিব আছো, যে তোমরা এতটুকু অন্তত বুঝলা যে এই 20টা প্রশ্ন থেকে আমি যে 50টা প্রশ্ন দেখাইলাম এগুলো কিভাবে আসছে। এগুলো কিন্তু সব ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। রিসেন্ট টপিকগুলো আমরা ঘাটলাম, কিভাবে হচ্ছে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা দেখলাম। সো ঢাকা ইউনিভার্সিটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো ভেরি গুড। চলো সারা সহ বাকি যারা আছো লাস্ট প্রশ্ন উত্তর শেষ করো এখানে। শেষ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? একদম সহজ প্রশ্ন, সেটা আমরা নিশ্চয়ই জানি, তোমাদের আর উত্তর দিচ্ছি না। সেটা হচ্ছে সিলেট। তাহলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সিলেট, আর সব থেকে কম বৃষ্টিপাত হয় কোথায়? নাটোর। দেখছো অপশনগুলোতেই দিয়ে রাখছে, এমনভাবে দিয়ে রাখছে যে নাটোরে কম সিলেটে বেশি, এভাবে দিয়ে রাখছে। ভেরি গুড। ওকে রাহা রশি, ভেরি গুড। আমি তোমাদেরকে শেষে গিয়ে সবসময় যেটা বলি, দেখো আজকে তোমাদের আর একটু আমি জাস্ট 1 মিনিট সময় নিব। মুস্তাসিম বিল্লাহ আছো, যারা আছো দেখো জিকে জেনারেল নলেজ। ওকে, এই জেনারেল নলেজে আজকে আমি তোমাদের জাস্ট একটু প্রোগ্রেসটা দেখাই। জেনারেল নলেজে আজকে আমরা টোটাল 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, একটা রিপিট ছিল, সো আমি একটা বাদ দিলাম, ধরে নাও যে 20টাই আছে। সো এই 20টা প্রশ্নকে আমরা কয়েকভাবে ভাগ করছি। শুরুতেই অপশন অ্যানালাইসিস আমরা করছি। সো এটা তোমরা যখনই পড়তে যাবা, যেই বই পড়ো, যেই ধরনের যাই পড়ো না কেন, কোশ্চেন ব্যাংক খুলবা, কোশ্চেন যখন অ্যারাইজ করবা দেখবা কোশ্চেনের অপশনগুলোর সাথে লিঙ্ক আছে কিনা, অপশন অ্যানালাইসিস করবা। এরপরে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে সেগুলো আজকের ক্লাসের পর তোমরা একটু অ্যানালাইসিস করবা। এই সব কিছু শুধুমাত্র করবা কিসের সাথে? সব কিছু করবা শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলীর সাথে। বাংলাদেশ বিষয়াবলী, যেখানে তোমার মার্ক আছে প্রায় 30টা মার্ক, মানে 15টা মার্ক বাংলাদেশ বিষয়াবলী, শুধু বাংলা আর ইংরেজির সমান। তাহলে একটা জিনিস তোমরা স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো কিনা, ধীরে ধীরে আগাও। তোমরা, আমি বললাম না যে কালকেই মনে করো অ্যাডমিশন টেস্ট, কালকেই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, তো সেভাবে আগাও। এই 15 মার্কের জন্য তোমরা আজকের ক্লাসটা শেষে তোমরা এখন
তোমাদের ওই কোশ্চেন ব্যাংকগুলো নিয়ে দেখো, আজকের 20টা প্রশ্ন নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করো, কি কি আনক্লস ইক্লস সেগুলো নিয়ে একটু দেখো। সমুদ্র প্রতি বছরই 2-3টা প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে আসবে। সো এই ছিল বিষয়। আর তোমাদের সাথে আমি আছি, সো কোনো সমস্যা হলে আমাকে জাস্ট জানাবা। এবং পরবর্তীতে আমাদের কোর্স ফি এখনও চলছে, আমাদের কোর্সে ভর্তি চলছে। সো খুব দ্রুত তোমরা কোর্সে অ্যাডমিট হয়ে যাও, সময় খুবই কম, জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অ্যাডমিশন। জীবনে একবার যে ভর্তি পরীক্ষা দিতে পারবা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড। তোমরা এই প্রাচ্যের অক্সফোর্ডের যদি ইতিহাসের সাক্ষী হও, ঢাবিয়ান হিসেবে যদি নিজেদেরকে পরিচয় দিতে চাও, তাহলে এই 3 মাস নাওয়া খাওয়া ঘুমের সাথে পড়াশোনা মাস্ট। সবকিছু মিলায় কোর্স ফি চলছে, কোর্স ভর্তি চলছে খুব দ্রুত। মাত্র 3000 টাকার কোর্স ফি, তোমরা এখন এনরোল করে ফেলো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী লাইভ ক্লাসে আমি থাকবো তোমাদের সাথে ফাহিম আশরাফ আসিফ, জিকে নিয়ে ধুম ধারাক্কা বুম। সো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।